রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নজির না থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিধান চায় ইসি। 2016 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সেনা মোতায়েনের অনুরোধ জানালেও সেই অনুরোধ নাকচ করা হয়। হঠাৎ কেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিধান চাইছে ইসি? পুলিশ এবং অন্যান্য বাহিনী দিয়ে নির্বাচনের মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে না বলেই কি সেনা মোতায়েন চাইছে ইসি? বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব দিয়েছে ইসিকে। সেনা মোতায়েন এবং আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের প্রার্থী হওয়ার ব্যাপারে কি ভাবছে রাজনৈতিক দলগুলো? এক্ষেত্রে ইসির বিধানই বা কি বলে? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এবং আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব কামাল। আপনাদের তিনজনকেই আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। বলছিলাম, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হলেও বাংলাদেশের ইতিহাস যেটা বলে আসলে সেখানে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন প্রায় নজিরবিহীন। যদিও 2016 সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি সেনা মোতায়েনের অনুরোধ জানালেও সেই অনুরোধ পরবর্তীতে রাখা হয়নি। শুরুটা করতে চাই মাহবুব কামাল আপনাকে দিয়ে। জানতে চাই, আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগে হঠাৎ করে আসলে কেন এই সেনা মোতায়েনের বিধান চায় ইসি? প্রথমে বললে আমাকে আর জ্যেষ্ঠ সিনিয়র এগুলি বলেন না, এগুলো বিতর্ক হচ্ছে, তো আমি নিজেও জ্যেষ্ঠ হইতে চাই না। হ্যাঁ, আমি ইয়াংই থাকতে চাই, শুধু সাংবাদিক এনাফ। দেখেন, সেনা মোতায়েন, লোকাল গভর্নমেন্টের সেনা মোতায়েন তো দূরের কথা, আমি এমনকি তত্ত্বাবধায়ক সরকারও চাই না। কি কারণে বলছি, মানে ইংরেজিতে কথা আছে, দি মোর করাপ্ট দি স্টেট দি মোর নিউমারাস দ্য লস। রাষ্ট্র যত দুর্নীতিগ্রস্ত হবে আইনের সংখ্যা তত বাড়বে। তো এই যে নতুন নতুন আইন, না, এই তত্ত্বাবধায়ক সরকার নতুন আইন, কেন আমরা এটা প্রাসঙ্গিক হয়েছে? কারণ রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত, পারস্পরিক আস্থা নাই মানুষের প্রতি। রাজনৈতিক দলের একটা নেতৃত্বের সাথে আরেকটা নেতৃত্বের আস্থার সম্পর্ক নাই। যেহেতু আস্থার সম্পর্ক নাই, সেহেতু একটা থার্ড পার্টি আমরা আনছি, তত্ত্বাবধায়ক সরকার, যাতে নির্বাচনটা ফেয়ার হয়। মানে সিটিং গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন ফেয়ার হবে না, এটা আমরা ধরে নিছি, কারণ এইটা পারস্পরিক আস্থাহীনতার ব্যাপার। সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারও চাই না, কিন্তু যেহেতু এটা একটা করাপ্ট সোসাইটি, এইটা আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। সেরকম লোকাল গভর্নমেন্টও আমি সেনাবাহিনী নামানোর বিপক্ষে, কারণ সেনাবাহিনী নামানোর অর্থই হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পরস্পর আস্থাহীনতায় ভুগছে, অথবা আমরা ইলেক্টরেট, যেটা নির্বাচক মণ্ডলী, সেই নির্বাচক মণ্ডলীর ডেমোক্রেটিক ভ্যালুজের উপরে নির্ভর করতে পারছি না। ঠিক আছে, এগুলি প্রমাণ করে। তো এইসব অপ্রিয় কথা তো আমি বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই সবার প্রতি আস্থাশীল থাকবে এবং ভোটাররা তাদের ডেমোক্রেটিক যে রাইট সেইটা প্রপারলি ইউটিলাইজ করবে। দেখেন, লোকাল গভর্নমেন্ট হচ্ছে, এটা সার্ভস অ্যাজ দি গ্রাসরুটস ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি।
এটা গ্রাসরুট লেভেলের ডেমোক্রেসি, ঠিক আছে? এবং লোকাল গভর্নমেন্ট যেহেতু লোকাল নলেজের উপর ভিত্তি করে হয়, সেহেতু এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাইতে আপনার বেশি ফ্রুটফুল হইতে পারে, বেশি সার্ভিস দিতে পারে। এবং লোকাল গভর্নমেন্টে যারা জনপ্রতিনিধি হন তারা সরাসরি জনগণের সঙ্গে সংস্পর্শ থাকে এবং জনগণের শুধু চোখ না, জনগণের হৃদয় পর্যন্ত ওরা বুঝতে পারে, কারণ একেবারে ক্লোজ সোসাইটি হয়ে যায়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তো পাবলিকের তেমন কোনো সম্পর্ক থাকে না। সো দিস ইজ এ গ্রাসরুট ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। সুতরাং এইটার গুরুত্ব অপরিসীম, নট অনলি ইন বাংলাদেশ, ধরেন গ্লোবালি। যেমন ধরেন আমি একটা বলি যে এই যে নিউ ইয়র্কের মেয়র না মামদানি, এটা লোকাল গভর্নমেন্ট। এখন দেখেন এই মামদানি হ্যাজ বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল ডেমোক্রেট ইন আমেরিকা, এবং অনেকে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাকে মানে শক্তির দিক থেকে একই পাল্লায় মাপতে চায়। এবং আপনি জানেন বোধহয়, জানেন কি না আমি জানি না, নিউ ইয়র্কের অ্যানুয়াল বাজেট হচ্ছে মোর দ্যান $100 বিলিয়ন, ঠিক আছে, এই যে এই লোকাল গভর্নমেন্টের। এবং সেখানে 3,50,000 ওয়ার্কার্স আছে। সো ওয়াইড একটা মানে, এবং দেখেন একটা লোকাল গভর্নমেন্টে $100 বিলিয়ন বেশি, অবশ্য এটা তো আমেরিকা, আমাদের বাংলাদেশে তো বিলিয়নের আমরা চিন্তাই করি না। তো যাই হোক, 100 বিলিয়নের উপরে এটার বাজেট, অ্যানুয়াল বাজেট। তার মানে এটার গুরুত্ব কতটুকু, ঠিক আছে? তো এখন এই যে লোকাল গভর্নমেন্টের যে এত গুরুত্ব না, হ্যাঁ, এটা একেবারেই জনগণের মানে মাছের সাথে পানির যে সম্পর্ক, লোকাল গভর্নমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সেখানকার জনগণের সম্পর্ক সেরকম একেবারেই। সেই নির্বাচনটা যাতে ফেয়ার হয় এইটা আমরা সবাই চাইবো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ বলুন। জি, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল আমরা জাতীয় নির্বাচনে দেখেছি, এবং আমরা যতদূর শুনেছি বা দেখেছি বা বিভিন্ন বিশ্লেষকরাও বলেন যে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। সেই ক্ষেত্রে এই যে পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলো আছে তাদের উপর আসলে তারা আইন শৃঙ্খলা এই সময়ে নিয়ন্ত্রণ করতে পারবে না দেখেই কি সেনা মোতায়েনের বিধান চাইছে, কি বলবেন? এটা কি আপনি না, এইটা হচ্ছে কি আমি বলি, আমাদের দেশে না মানে আইন শৃঙ্খলা বাহিনী তো অনেকগুলো না, ধরেন যে পুলিশ, বিডিআর, তারপরে আনসার, অনেকে আছে, তাই না? কিন্তু সেনাবাহিনীর উপরে মানুষের এক ধরনের একটা আস্থাটা বেশি, ঠিক আছে? মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে যে পুলিশ, বিডিআর এরা বায়াস হইতে পারে, অথবা এদের কর্মক্ষমতা অত বেশি না, সেনাবাহিনীকে মানুষ ভয় পায়। আবার সেনাবাহিনী একটা অনেস্ট কি বলে রেজিমেন্টেড একটা ফোর্স। সো সেনাবাহিনীর উপরে ডিপেন্ডেন্সটা বেশি মানে ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে। কিন্তু দেখেন এইটা মানে সেনাবাহিনী বেশি ডিপেন্ডেবল, এইটার মানে এই না যে সেনাবাহিনী ডিপ্লয় করতে হবে। আমি তো সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে আসতেই দিতে চাই না, ব্যারাকের বাইরে মানে আসাই উচিত না। যখনই আপনি সেনাবাহিনী ব্যারাকের বাইরে আসবে, বুঝতে হবে যে দেশে কেওয়াস আছে, ঠিক আছে, বুঝতে হবে দেশে ইনডিসিপ্লিন আছে। তো ফলে আমরা চাইবো যে সেনাবাহিনী ছাড়াই লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, কিন্তু যেহেতু বাস্তবতাটা অনেক কঠিন ইন দ্য সেন্স, আপনি তো দেখেন বর্তমান বাংলাদেশ তো শার্পলি ডিভাইডেড, তাই না? একেবারেই শার্পলি ডিভাইডেড। এখানে কোনো মানে গণতন্ত্রের কোনো মানে চর্চা আছে বলে আমি মনে করি না। তারপরে এক লোকাল গভর্নমেন্টে আওয়ামী লীগের একটা যদি কি বলে যে অংশগ্রহণের একটা ব্যাপার থাকে, কারণ আওয়ামী লীগের লোকালি তো আপনার সবাই তো আর দুর্নীতিবাজ না, সবাই তো আর ক্রিমিনাল অফেন্স না, বা সবার বিরুদ্ধে তো আর মামলা নাই, তাই না? তো তারা হয়তো লোকাল গভর্নমেন্টে ইলেকশন করতে পারে, সেক্ষেত্রে একটা কেওয়াস বাড়তে পারে। সো হোল থিং একটা কি বলে যে প্রশ্নবোধক হয়ে দাঁড়াইছে। আপনার জামাত এবং বিএনপির মধ্যে যে রাইভালরি, লোকাল গভর্নমেন্টকে নিয়ন্ত্রণে নেয়ার যে চেষ্টা, হ্যাঁ, এবং সাথে আওয়ামী লীগ যখন যুক্ত হবে তখন সবটা মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি হইতে পারে। সেই জন্যই বোধহয় এই যে আর্মির ডিপ্লয়মেন্টের একটা প্রশ্ন আসছে। কিন্তু এটা গণতন্ত্রের জন্য কোনো সৌন্দর্য নয়, এটা বরং কলঙ্ক, এটা কলঙ্ক। হ্যাঁ, এবং এই কলঙ্ক মুক্ত থেকেই যদি আমরা নির্বাচন করতে পারি ফেয়ার, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যেমনটা ইসির কথা বলছিলাম, যে ইসি আসলে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনে আপনার সেনা মোতায়েনের যে বিধান চাইছে, শুরুতে একটু জানতে চাই আপনারা কি স্থানীয় সরকার নির্বাচনে সেনা চান? চাইলে কেন চান, বা না চাইলে কেন চান না? জি, আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, চ্যানেল ওয়ানের দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। দেখেন, আমি আলোচনা শুরুর আগে ভাইয়ের দুইটা কথার একটু
মানে খুব সচেতনভাবে আমি প্রতিবাদ করছি এবং স্ট্রংলি দ্বিমত পোষণ করছি। একটা বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা নিয়ে উনি প্রশ্ন তৈরি করেছেন। বিগত 17 বছরে গণতন্ত্র হত্যা হয়েছে, সেইটা সহ বললে খুশি হতাম, কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ উঠে এসেছে। দীর্ঘদিন গণতন্ত্র থেকে বঞ্চিত বাংলাদেশ আজকে কিন্তু গণতান্ত্রিক ধারায় এবং দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে। কাজেই এই বক্তব্যের সাথে আমি একমত না। দ্বিতীয়, উনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নতুন। না, 96-এ তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা তো নতুন না। 96 থেকে এখন তো এটা কত বছর হয়ে গেল? 26, প্রায় 30 বছর। তো 30 বছর একটা স্বাধীন রাষ্ট্রের অর্ধেক টাইম। আমরা স্বাধীনতার যত বছর পেয়েছি তার অর্ধেক টাইম এটা তত্ত্বাবধায়ক সরকার এখানে এসেছে। হ্যাঁ, আওয়ামী লীগ তার প্রয়োজনে 173 দিন হরতাল আমাদের সাথে মিলে করেছিল, আবার এটাকে তারাই হত্যা করেছিল। বিএনপি দিতে চায় নাই, তখন আন্দোলন করে নেওয়া হয়েছে। তাহলে এটাকে আপনি মানে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি আস্থার জায়গা বাংলাদেশে আমরা এখনো তৈরি করতে পারি না রাজনীতিতে। সেই কারণেই তো পালানোর কথা না বললেও তো পালিয়ে গেছে এক শ্রেণীর মানুষ, মসজিদের ইমাম সহ। তাদের সবাইকে কি লোককে বলছে যে আপনারা পালিয়ে যান? না, তাদের বাড়ি ঘরে খোঁজা শুরু করছিল। তো পালিয়ে গেছে তো তারা নিজেদের অপরাধের কারণেই তারা পালিয়ে গেছে। কাজেই এই জায়গাটা উনি সাথে আমি দ্বিমত পোষণ করি। আর এটা আপনি আপনার সময় বলেন। আমি আমার যে প্রশ্নটা আপনি করেছেন এই জায়গায় আমি খুব সচেতনভাবেই বলতে চাই যে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোতে আগামী দিনে জাতীয় নির্বাচনে যেভাবে সেনাবাহিনীর প্রয়োজন ছিল, স্থানীয় নির্বাচনেও সেনাবাহিনী প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের দলীয় স্ট্যান্ড কী হবে এটা দলীয়ভাবে একসময় জানিয়ে দেওয়া হবে। যেহেতু দলীয়ভাবে এই স্ট্যান্ড সম্পর্কে এখনো কোনো বক্তব্য হয় না, আমি দলীয় বক্তব্য দিতে পারছি না। বাট আমি ব্যক্তিগতভাবে একজন কর্মী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি সেনাবাহিনী মোতায়েনের পক্ষে। সেই ক্ষেত্রে আমার যুক্তিগুলো কি হতে পারে? সেই যুক্তিগুলোর এক নাম্বার হচ্ছে, দেখেন যে বাংলাদেশ পুলিশের যে সক্ষমতা, অভ্যুত্থান পরবর্তী বহু পুলিশ কিন্তু কর্মস্থলে জয়েন করে নাই। বহু পুলিশকে আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি করা হচ্ছে, অনেককে সাসপেন্ড করা হচ্ছে, অনেকে এখনো কিন্তু অভিযুক্তের খাতায় আছে। বাট অন্তর্বর্তী সরকার থেকে আজকে পর্যন্ত যে সরকার আছে কেউই কিন্তু পুলিশ বাহিনীতে এই পরিমাণ নিয়োগও দিয়ে মানে দেশপ্রেমিক মানে প্রশাসন গড়ে তুলতে পারে নাই। তাহলে এখানে কিন্তু একটা সংকট হয়ে গেছে এবং একটা ট্রমা কিন্তু একটা বাহিনীতে আছে, তারা সেইভাবে হ্যান্ডেল করতে পারে না। এরপরে আপনি যদি দেখেন যে আমাদের দেশে শুধু রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু সহিংসতা নেই, নিজ দলের ভিতরেও কি আছে? সহিংসতা আছে, হত্যা আছে। বিএনপির তো নিজ দলের ভিতরেই অনেক হত্যাকাণ্ড হয়, আর যখন একই দলের একাধিক প্রার্থী হয় তখন তো হত্যাকাণ্ডটা বাড়ার সম্ভাবনাও থাকে। সেটা মানে ফেস করার মতন অবস্থা কিন্তু বাংলাদেশ পুলিশের নাই। এরপরে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু হাম্বিতাম্বি কিন্তু করতেই আছে, সে আসবে কি না আসবে তা জানি না, কিন্তু এর হাম্বিতাম্বি তো তাদের এটা আছে, একযোগে ঢুকবে, তারা সন্ত্রাস করবে। তাহলে এই জায়গায় কিন্তু একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হতে পারে একটা সুযোগ নিয়ে। এরপরে আমি যেটা বলতে চাই যে দেখেন যে বাংলাদেশের ভাই যেটা বলেছেন যে পুলিশ সেনাবাহিনীকে ভিতরে দেখতে চাই, বাইরে আসলেই বরঞ্চ সমস্যা। কিন্তু বিগত 17 বছরে তো ভিতরে ছিল, গুম খুন আয়নাঘর কোথায় হয়েছিল, কারা করেছিল? তাহলে ভিতরে রেখেই তো আরও এগুলো তৈরি করতে সহজ হয়েছিল, কারণ জনগণের মুখে মুখে হয়ে তো আমরা জনগণ কমফোর্ট ফিল করে। বাংলাদেশের সাধারণ জনগণ চাই যে সেনাবাহিনীর মতন একটা দেশপ্রেমিক শক্তি যদি ভোটের মাঠে থাকে তাহলে সাধারণ মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে। এটাই বাস্তবতা। এটা বলছে যে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি আসলে খুব খারাপ, আর সেই কারণে ইসি আগে আজ করতে পেরেছে। এই কারণে নির্বাচন দিয়ে যেমনটা মাহবুব কামাল বলছিলেন যে লোকাল গভর্নমেন্টকে নিয়ন্ত্রণে নেওয়ার যে রাইভালরি জামায়াত এবং বিএনপি সরকারের মধ্যে, এটা যে কোনো থাকবে, এটা পারস্পরিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভিতরেও থাকবে, একই দলের বিদ্রোহী প্রার্থীদের ভিতরেও থাকে। কাজেই নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাট আমি মনে করি ইসি হয়তো একটা নির্বাচনে বিশৃঙ্খল, রক্তপাত এবং তাদের ব্যর্থতা আনতে চায় নাই বলে তারা নিরাপদে এটা রাখতে চায়। আরেকটা জিনিস খুবই স্পর্শকাতর, বাংলাদেশের জন্য এখন সীমান্তে কিন্তু পশ্চিম থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটছে। এই জায়গায় আমাদের বিজিবিকে কিন্তু সেখানে রাখতে হচ্ছে, যার কারণে আমাদের এই ফোর্সটা কিন্তু নির্বাচনের সময় আমাদের কাজে লাগানোর পসিবিলিটি অনেক কমে যাচ্ছে। সেই জায়গায় সেনা মোতায়েন না, ফোর্স আছে, অনেকগুলো বাহিনী আছে। হ্যাঁ, বাহিনী আছে, আনসার দিয়ে তো আর এটা ট্যাকেল করা সম্ভব না।
এটা এটা তো সম্ভব না, এটা 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 তো আপনারা জানেন। তাহলে সব মিলায় আমি মনে করি যে সেনা মানে যে নিয়োগের যে বা সেনা মোতায়েনের যে বিষয়টা ইসি বলছে, আমি একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এটাকে সাপোর্ট করি। আমাকে 1 মিনিট দিন, হ্যাঁ 1 মিনিট। জি জি মোশাররফ হোসেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আমার 1 মিনিটে শেষ করবেন, জি। কো ডিসকাশন, উনি যে দুইটা বিষয় বললেন না, দুইটার কোনোটাতেই কিন্তু আমি টাইম মেনশন করি নাই। আমি বলছি পারস্পরিক আস্থাহীনতা। বাংলাদেশে কখনোই গণতন্ত্র চর্চা হয় না, ওই 17 বছর তো পরের কথা, কখনোই হয় নাই। এখন তো আমরা একটা অভিযাত্রায় বলছি, উঠছি, এটাকে আপনি কেন ইগনোর করবেন? বলতেছি শুনেন, গণতন্ত্র চর্চা হয়েছে 91 থেকে 2001, এই যে মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন কেন বলতেছি, এই যে দেখেন জুলাই সনদ নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে যে কনফ্লিক্টটা দেখা দিছে, হ্যাঁ আপনি নিজেও জানেন, এবং জামাতের আমির বলছে যে জুলাই সনদ ইনকর্পোরেটেড না হলে এই সরকার অবৈধ, মানে কনফ্লিক্টটা কোথায় চলে গেছে। আচ্ছা, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, আমি তো টাইম বলি নাই, আমি বলছি থিওরিটিক্যালি তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে গণতন্ত্রের জন্য কলঙ্ক। এইটা কবে হয়েছে না হয়েছে তো আমি বলি নাই। পৃথিবীর বহু দেশে এখন বাংলাদেশের এই কনসেপ্ট কি করছে, জেনারেট করছে, তারা নিয়ে আসতেছে, সো দ্যাট আপনি যেটা বলছেন বাংলাদেশের আদালত এটা বলছে। না না, কোন সভ্য দেশে এটা নাই। বাংলাদেশের আদালত রায় দিয়েছে। শুনেন, এই পাকিস্তান কোন সভ্য দেশ না, কোন পাকিস্তান ছাড়াও বহু দেশে আছে। ওগুলো সভ্য দেশ বলেছে না, ওগুলো সভ্য দেশ না। আপনি আপনারা যেভাবে বলেন আর কি, ওই যে শুনেন, নিজের নামের পাশে জ্যেষ্ঠ সাংবাদিকও লাগাচ্ছে যে এখন কুমাইদি, এখন কোন সভ্য দেশে কেয়ারটেকার নাই। আচ্ছা, আরেকটা বললেন 17 বছর আর্মি তো বাইরে ছিল, হ্যাঁ ছিল তো, আমরা অভ্যুত্থানটা কেন করলাম 17 বছর আর্মি? আপনি বলেন যে তাহলে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চাইছিল তখন তারা অসভ্য ছিল, বিএনপি যখন তত্ত্বাবধায়ক চাইছে বিএনপি অসভ্য ছিল? সবাই অসভ্য ছিলাম, তা না সেটা ইস্টাবলিশ সর্ববার দায়িত্ব, সেটা অসভ্য না হইলে অসভ্য। আমি এটার সাথে ডিফার করি বলেই আমি আপনার এই কথার প্রতিবাদ, সচেতন ভাবে প্রতিবাদ করছি। বরং অসভ্য দালালদের দ্বারাই বাংলাদেশে এই রাজনীতির কি হয়েছে, কবর রচনা হয়েছে। দালাল সাংবাদিক, দালাল বুদ্ধিজীবীরা যেদিন এসে কি করেছে, চাটুকারিতা করেছে, গণভবনে দিয়ে শেখ হাসিনার মুখ দিয়ে বের করেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, কি চাটাকারু করেছে, তখনই বাংলাদেশে গণতন্ত্রের কি হয়েছে, কবর রচনা হয়েছে। এগুলো বলেন না, একটা নতুন ধারাই বাংলাদেশ যাচ্ছে। এই গণতান্ত্রিক অভিযাত্রায় আপনাদের মতন লোকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা কোনো নতুন ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে পিছনে নিয়ে যাবেন না, প্লিজ। প্রসঙ্গের বাইরে কেন যাবেন? অবশ্যই যাব। কেন আপনি 1 মিনিট বলতে যেহেতু অনেক মিনিট, আমি সবচেয়ে কম টাইম বলছি। শুনেন, অভ্যুত্থানটা হয়েছে তো নতুন বন্দোবস্তের জন্য, হয় নাই? অভ্যুত্থানটা কেন হয়েছে? হ্যাঁ হয়েছে, সেটা নিয়ে তো কনফ্লিক্ট থাকবেই আমাদের ভিতরে, জুলাই নিয়ে। আপনি তো বললেন যে 17 বছর তো আর্মি বাইরে ছিল, হ্যাঁ ছিল। তাই শেখ হাসিনারটা একটু সমালোচনা করে তারপরে এখানে আসেন, মানে এটা বিতর্কের নিয়ম কেন? বিতর্কের নিয়ম না। আপনি কনফ্লিক্ট যখন তৈরি করবেন, গণতান্ত্রিক চর্চায় নাই বাংলাদেশ, এই কথা আপনি বলতে পারেন না। আমি বলি শুনেন, এটা আপনি বলতে পারেন না। আমরা বহু রক্তের বিনিময়ে গণতান্ত্রিক চর্চায়। মাঠে কি বক্তৃতা হচ্ছে আপনি শুনেন না? মাঠের বক্তৃতা এটা চলবে, এটাও গণতন্ত্র। সরকারি দল একরকম বলবে, বিরোধী দল সমালোচনা করবে, এটাও গণতন্ত্র। ব্যবহার করা হয় অবশ্যই, এখানে কোনো অশ্লীল ভাষা, অসহনীয় ভাষা ব্যবহার করা হয় নাই। যাক, এটা মানুষ দেখতেছে, কি দেখবে। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে সবচেয়ে বেশি আসলে সহিংসতার ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা দেখেন কিনা? আবার যেমনটা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলছিলেন যে আসলে একই দলের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করলে সেখানে আসলে সংঘাত বাড়তে পারে। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা যে দ্বন্দ্বগুলো নিয়ে তিনি বলছিলেন, সেটাও কি এখন নিরাপত্তার ঝুঁকি হিসেবে গণ্য হয় কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 200 আলোচক। আমি দেখি আমার এই যে বয়স, এই বয়সে আমি দেখেছি, যদি রাজনৈতিক দলগুলি ডিজায়ার করে যে আমরা একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ ভালো নির্বাচন করব, তাহলে সম্ভব। আমি মুখে খুব ভালো ভালো কথা বললাম, আমি আমার বক্তৃতায় জনগণের কাছে এমন কমিটমেন্ট করলাম, কিন্তু বাস্তবে এটা আমি প্র্যাকটিস করি না। তা দিয়ে তো আমার এই কর্মসূচি বা আমার এই বিশ্বাসটাকে বাস্তবায়ন করা যাবে না। আপনি দেখবেন অনেকটা এখন বলা হচ্ছে যে এই নির্বাচনগুলিকে নিয়ে সংশয় করেন। এবার নির্বাচনের কথা বলি, আমরা যারা নির্বাচন করেছি, এই নির্বাচনে আপনি খুব একটা সহিংসতা দেখেছেন? এই নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হয়েছে এটা শুনেছেন? কই আর্মি কোথাও অ্যাকশন করতে হয়েছে এরকম কোনো নিউজ আমরা শুনি নাই।
অর্থাৎ আপনার মাইন্ডসেট আপটা কি, যারা আমার নেতৃত্ব, যারা আমার সরকার আছে, সরকারের মেসেজটা কি। আমি একটা উদাহরণ আপনাকে বলি। 1991 সালে এরশাদের পতন পর যখন বাংলাদেশে নির্বাচন হয়েছিল, তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি, উনি একটা ভাষণে বলেছিলেন, আমি আগামী দিনে একটি নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এই একটা মাত্র মেসেজে সেদিন আপনি জানি না, আপনি হয়তো তখন বয়স আরও কম, আমরা তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা আরো ছোট। শুধু আনসার একজন পুলিশ ছিল, এক একটা কেন্দ্রে একজন পুলিশ আর মনে হয় 10 জন আনসার ছিলেন, একটা বাঁশের লাঠি ছিল, এর বাইরে কোনো অস্ত্র ছিল না। 91 তো এখনো বাংলাদেশে আমরা বলি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে 91-এ, যে নির্বাচনে বিতর্ক ছিল না। তো আপনি আর্মি দেন, পুলিশ দেন, যা দেন, এগুলি দিয়ে ভালো নির্বাচন কখনো করা যায় না। ভালো নির্বাচন তখনই করা যাবে রাজনৈতিক দলগুলি যদি সদিচ্ছা থাকে, আমরা জনগণের রায় চাই, একটা নিরপেক্ষ নির্বাচন তাই, তাইলে বাংলাদেশের অর্থাৎ নির্বাচন এবার সম্ভব। সেনা মোতায়েনের প্রয়োজনতা তেমনটা দেখছি। আমি দেখি না, যদি রাজনৈতিক আবার দলগুলি 2016 সালে যখন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি অনুরোধ করেছিল সেই সময়, এখন তখন আপনি কেন? মানে আমি জাস্ট দুটোর আমি ডিফারেন্সটা আপনাকে বলি। আপনি শেখ হাসিনার আমলে কি নির্বাচন হয়েছে? আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এই যে ঢাকার পাশে জি এই যে মাদারীপুরের শিবচর, আমার মনে আছে 57টা কয়টা ইউনিয়ন পরিষদ, 39টা নমিনেশন সাবমিট করতে দেয়নি। বাগেরহাটে আমার স্পষ্ট মনে আছে, আমরা এগুলো নিয়ে বহু টকশো করেছি, বাগেরহাটে আপনার কোনো প্রার্থীকে নমিনেশন সাবমিট করতে দেয়নি। এখন কি বাংলাদেশ সেই সিচুয়েশন আছে? নাই। বরং এখন বাংলাদেশের মানুষ, যে কথাটি মান্নান সাহেবও বলেছে, যে যেই গণতন্ত্রের যাত্রা আমরা শুরু করেছি, এইটাকে একটা প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলি, সুশীল সমাজের, গণমাধ্যমের এবং বাংলাদেশের নাগরিকদের এখানে একটা ইম্পর্টেন্ট রোল আছে। আরেকটু আমি যে কথাটি মান্নান সাহেবের সাথে আমি একটু বিরোধিতা করছি, উনি বলছে যে দলীয় নির্বাচন। আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচন কিন্তু এখন আর দলীয় হবে, এটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগণ যাকে খুশি তাকে নির্বাচন করবে। সুতরাং কোনো দলের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই। এটা দিয়ে হয়তো এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে মান্নান সাহেবরা, কারণ তাদের কোনো নেতা বলছে যে ইউনিয়ন পরিষদ ও সেনাবাহিনী নিয়োগ করতে হবে। এখন আপনি সেনাবাহিনীকে কোথায় নামাতে চান? আমাদের সেনাবাহিনী তার গর্বের ধন, যে কোনো ক্রাইসিসে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানুষের একটা বিরাট কনফিডেন্স তাদের উপর আছে। আপনারা যদি তাদেরকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নেন এবং যদি এটা নিয়ে কোনো বিতর্ক হয়, তাহলে আর্মির যে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে চরমভাবে প্রশ্নবিদ্ধ হবে। আমার মনে হয় আর্মিকে এত গ্রাসরুট লেভেলে নামানো কোনোভাবে ঠিক হবে না। বরং যেটা করা উচিত, যে নির্বাচন করতে গিয়ে আমাদের সংকটটা কোথায়, সেগুলি আমাদের আইডেন্টিফাই করা উচিত। আপনাকে ধন্যবাদ ডক্টর। একটু কয়েক সেকেন্ড একটু বলতে চাই। দেখেন মোশাররফ ভাই যেটা মোশাররফ ভাই যেটা বললেন যে সেনা মোতায়েন দরকার নেই, শুধু আওয়ামী লীগ আসবে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী এরকম একটা আলোচনা ছিল, সেখানে 6 জেলায় কিন্তু এই বিএনপি সরকারই সেনা মোতায়েন করেছে, খুব দুর্ভাগ্যজনক। আমি বলছি যে আপনি দেখেন, আপনি যুব দলের একজন, মূল দলের 3 জন, কোন দলীয় ব্যানারে আসবে না, কিন্তু একই দলের 4-5 জন মান্নান সাহেব, আমি বলি আমি ওইটাকে ইন্ডিকেট করেছি না, আমি তখন তো দলীয় ব্যানার নিয়ে আসবে না, কিন্তু একই দলের 5 জন প্রার্থী হতে পারে। বলি যেমন আমি বলি আমাদের দলের চেয়ে আপনাদের দলে কিন্তু একটা কমান্ড আছে, কারণ আপনারা ক্যাডার ভিত্তিক রাজনীতি, যে একজন ইলেকশন করবে আর কেউ কিন্তু কথা বলবে না। এখন কিন্তু তারপরও আমরা জানমালের ক্ষতি হোক এটা আমরা চাই না, হবে না। একটা নিরাপত্তা, বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা নেই মোশাররফ ভাই, এটা আপনি জানেন। বাংলাদেশ পুলিশের এই সক্ষমতা আছে নাকি? সক্ষমতা আছে কিনা আপনি দেখেন না, নেই। আপনি দেখেন কোথায় আছে? আমি একটু বলি, আমাকে দেন, ইউনূসের আমলে যেভাবে মব কালচার হলো, এখন কি আছে? না, মব কালচার নাই, কিন্তু পুলিশ নাই কেন? না, আমি বলছি সেই মব কালচার কেন হয়েছে এটা নিয়ে যদি টপিক করেন, তাহলে আমরা এই আলোচনা আলাদা করে করতে পারবো। কেন মব কালচার হয়েছে, কারা এই মব কালচার গুলো করেছে, কেন করেছে, এগুলো নিয়ে আলাদা টপিক করেন। আমি এটাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় নাই, বরং সংস্কার বাদ দিয়ে যারা নির্বাচন চাইছে তারাই মব সৃষ্টি করেছে, এবং এখনো যারা বাস্তবায়ন করতে চায় না তারাই মবের। এইগুলি হলে আপনি আপনার দিকে আমি কেন টেনে নিয়ে বলবো? আপনি তো এটাকে, আমি ওইদিকে যেতে চাই নাই মোশাররফ ভাই, ওইদিকে যেতে চাই না, পুলিশের সেই সক্ষমতা কোথায় আছে? অবশ্যই বেড়েছে পুলিশ। আপনি দেখেন বাংলাদেশে পুলিশের অনেক জায়গায় এখন আমরা বিচারই শুরু করতে পারি না। কোন জায়গায়? কয়টা? এইটা আপনার দোষ হলো আদালতের, সেটা বলবেন। আদালত তো কেউ না কেউ চালায়, একটা মন্ত্রণালয়ের অধীনে তো
এখন হলো সব স্বাধীন। বরঞ্চ আপনারা কি করেছেন, একটা ট্রাইব্যুনালের প্রসিকিউটর পর্যন্ত চেঞ্জ করে দিলেন। অসুবিধা কি? কারণটা চেঞ্জ করে দিলে চেঞ্জ সমস্যা করতেই নাকি? পারেন, চেঞ্জ করে করতেই গতিশীল পারে। হয়েছে না আগের চেয়ে খারাপ হয়েছে? এই যে আমি একটা কথা বলি, এখানে কামাল ভাই আছে সাংবাদিক, বাংলাদেশে অনেকগুলি ব্যাংক আছে যেটা দেউলিয়া হয়ে গেছে, ফাংশন করছে না, আর্থিক তারল্য সংকট। আপনি সেইগুলি ব্যাপারে একটা শব্দ বলেন না, আপনার একটাই বক্তব্য ইসলামী ব্যাংক কেন গভর্নমেন্ট ট্রাস্ট করবে? আমরা আবারও আলোচনায় অর্থাৎ ফিরবো একটি আপনাকে বিরতি নিয়ে। ঠিক না, আমরা জি, লুটপাটের জি, বিরুদ্ধে জি, কথা বলছি তো। এসালম আমরা, কি খালি ইসলামী ব্যাংক বিরতি থেকে নিয়ে নিয়েছে, ফিরে আপনাদের আরো বহু বক্তব্য ব্যাংক থেকে শুনবো। নিয়েছে। সেই এসালমের সেগুলো বলেন না তো, একটা গাড়িতে বলেন চড়ে না। যখন নেতারা যায় আর ডক্টর মোহাম্মদ আব্দুল মানে মান্নান হাততালি এবং আইবিএম মোশাররফ হোসেন, আমরা একটি বিরতি নিয়ে ফিরছি, এরপর আপনাদের আলোচনায় ফিরবো আবারও। কঠিন কথা সহজে আজকের আয়োজনে বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পদধারী বা সক্রিয় নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতেই জানতে চাই, এই চিঠিটা আসলে দেবার কারণ কি, আপনাদের ব্যাখ্যাটা কি আসলে? দেখেন, যারা ফ্যাসিস্ট এবং তারা পদধারী, তাদের দ্বারা বাংলাদেশের তিনবার মানে গণতান্ত্রিক অভিযাত্রা মানুষের ভোট অধিকার হরণ হয়েছে। যাদের নেতৃত্বে, সেই নেতৃত্বধারী লোকদেরকে যাতে না দেওয়া হয় সেই ব্যাপারে আমাদের অবস্থান নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা বলেছি, আমরাই শুধু বলছি না, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগেরও দল হিসেবে আওয়ামী লীগের তারা বিচার চায় এবং বিচার করবেন। তাহলে যদি সেটাই ঠিক থাকে, তাহলে জামাতের চাওয়া আর বিএনপির চাওয়া কিন্তু এক জায়গায়। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কিন্তু তারা বলেছে যে তারা বিচার চায়। ধরেন যাদের আসলে আইনি বাধা নেই নির্বাচনে অংশগ্রহণ করার, যারা সমর্থক আছেন বা ধরেন নিচু স্তরের নেতাকর্মী আছেন, যাদের আসলে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের কি আসলে তারা কি, যাদের পদ পদবি নেই, মামলা নেই, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, সেটার সেই জাতীয় যে কোনো নাগরিক বাংলাদেশে তো ভোটে দাঁড়াইতে পারে। আমি বলছি যে কার গায়ে তো সিল মারা থাকে না যে অমুক আওয়ামী লীগের সমর্থক, অমুক বিএনপির সমর্থক। সে তো নাগরিক হিসেবে যদি এই সমাজের হাটে বাজারে রাস্তাঘাটে এখনো চলে বেড়ায়, তাহলে তো তার বোঝা যাচ্ছে যে সে কোথাও কোনো প্রবলেম নাই। কিন্তু হঠাৎ করে ওই পার থেকে, কলকাতার থেকে এসে একজন দুইজন দাঁড়ায় যাবে, বাজারের বাড়ির ভিতরে বন্দি থেকে হঠাৎ করে এসে দাঁড়ায় যাবে, সেই প্রতিদান হয়তো বিএনপি দিতে চায়। কারণ কি, সেই প্রতিদানটা দিতে চাওয়ার মূল কারণটা হচ্ছে প্রতিদানটা আমি একটু ব্যাখ্যা না করলে এটা হবে না। ওইটা নিয়ে আসবো, কিন্তু আমি আসলে প্রশ্ন রাখতে চাচ্ছি, এই যে আপনারা যে কার্যক্রম নিষিদ্ধ, মানে এই যে চিঠি দিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা পোস্টেড, তারা তো এটা করতে পারে না, যেহেতু তাদের কার্যক্রম কি আছে, নিষিদ্ধ আছে। তাহলে কার্যক্রম নিষিদ্ধটা উইডো না করলে তারা তো কার্যক্রমে চলে আসলো, তারা তো কার্যক্রমে চলে আসলো তখন। এক নাম্বার হচ্ছে। 2 হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে আমরা কি চাই, দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই এবং আমরা বিচার করব। আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগের বিচার কাজ এখনো তো চলমান যতদূর আমি জানি, কিন্তু আপনারা যখন মানে আমি বলতে চাচ্ছি ৭১-এ গণহত্যায় পাকিস্তানিদের সঙ্গে অংশ নিয়েছেন, যেটি নিয়ে আসলে বিতর্ক মানে অব্যাহত রয়েছে, সবসময় বিতর্ক আছে। আপনাদের দলের নেতাদের বিচার এবং শাস্তি কার্যকর হয়েছে, সেটিও আমরা দেখেছি। তারপরেও তো আপনারা নির্বাচন করেছেন এবং আগামীতেও করবেন। তো আমাদেরকে তো নিষিদ্ধও করা হয়েছিল না। এই যে আর কয়েকদিন পরেই সেই 1 তারিখ, আগস্টের 1 তারিখ, যেটা 5ই আগস্টে অভ্যুত্থান যাতে না হয়, এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য আমাদের দল এবং অঙ্গ সংগঠনকে কি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু হিতে বিপরীত হয়েছে এবং কেন তারা করেছে সেটা তারাই জানে। পরে আমরা নির্বাচন করেছি জনগণের মানে সাপোর্টেই করেছি, জনগণই আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে এবং আমাদের দলীয় অ্যাক্টিভিটিস, আমাদের আদর্শ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। কাজেই আমি মনে করি যে সেই জায়গাতে এখনো তো আওয়ামী লীগের সেই জায়গায় আসে নাই। আর 71 একটা সেটেলড ইস্যু, এগুলো নিয়ে এখন আর বেশি আলোচনার কোনো দাবি রাখে না। আগামীর বাংলাদেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবং আওয়ামী লীগের এই যে ট্রাইব্যুনালের এই বিচার, ম্যাডাম জিয়া বহু জায়গায় বলেছে বিচারিক হত্যাকাণ্ড। কাজে এটা শুধু জামাত বলে নাই, বহু জায়গায় এবং প্রমাণিত হয়েছে। স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং বিচারকরা বিদেশ থেকে রায় লিখে দিয়েছে, সেই রায় এখানে পাবলিশ করেছে। কাজেই এই জায়গায় যে সিনহা সাহেব নিজেও যে
তার বই লিখে এখানে প্রুভ করে দিয়েছেন যে একটা মানে রায়ের জন্য পাগল হয়ে গেছে, তাহলে এই বিচারকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? জি, কিন্তু যে এটার সাথে তখনকার টাইমে যে তাজা রক্ত পত্রপত্রিকা ছিল এই বা রেকর্ডের আবু যে সাইদ, ফুটেজগুলো ছিল, মুগ্ধ, জি, ইয়ামিনদের সেগুলোতেও তো সংশ্লিষ্টতার এই তথ্য তাজা পাওয়া গেছে। এই না না তাজা রক্তকে আপনি অস্বীকার করতে পারেন না, না। কাজেই অস্বীকার এই কেউ আমি তাজা করছি না, রক্তের আমি অস্বীকার করছি না। বিচার যেটা এখনো আমাদের ক্যামেরায় রয়েছে, বুরকা পরায় নিয়ে এসে কাউকে স্টেটমেন্ট দিয়ে আসার প্রয়োজন হবে না। এভরিথিং ক্লিয়ার, স্বচ্ছ। আপনার টেলিভিশনে যেরকম আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে, সমস্ত কিন্তু সাক্ষী আওয়ামী এরকম লীগের যে ক্লিয়ার। তাদের বিরুদ্ধে বিচার করতে অভিযোগগুলো আমাদের বলছেন, কেন না গৌরব? সেটা তো আছে, জুলাই অভ্যুত্থানের কথা বলছি বা গুম খুনের যে রাজনীতি যেটি নিয়ে আপনি কথা বলেন, কিন্তু আপনারা যে গণহত্যায় পাকিস্তানিদের সাথে অংশ আমরা নিয়েছে না সেই আমরা না সবচেয়ে বেশি ছিল মুসলিম লীগ এবং সেই জাতীয় লোক সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে, তারপরে বিএনপিতে। কাজেই 10,000 মুক্তিযোদ্ধার যে রাজাকারের তালিকা তৈরি হয়েছিল তার ভিতরে 8,000 হচ্ছে আওয়ামী লীগ আর 2,000 হচ্ছে বিএনপি। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং সেই সময় তো বিএনপি কি করেছে? বিএনপি আব্দুর রহমান বিশ্বাস, আজিজুর রহমানের মতন মানুষকে কি করেছে? প্রেসিডেন্ট করেছে, প্রধানমন্ত্রী করেছে। আপনি এগুলো নিয়ে জামাতের তখন তিনটার বেশি আসন ছিল না। জামাত কি ক্ষমতা ছিল? চুনোপুটি হিসেবেও কাউন্ট হতো না। তারা বাংলাদেশের কি পাকিস্তানিদের পক্ষে কি করেছে? বরঞ্চ গোলাম আজম সাহেব বলেছেন যে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, ভোটের অধিকার ফিরে, ভোটে নির্বাচিতদের ক্ষমতা দিতে হবে। কাজেই এইগুলোকে কলঙ্কিত করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। জি, মাহবুব কামাল। আচ্ছা, এই মান্নান ভাইয়ের সাথে কথা বলি, সেটা হলো যে আমি বোধহয় নিজে কানেক্ট করতে পারতেছি না, অথবা আপনি কানেক্টেড হতে পারতেছেন না, দুইটার একটা হবে। দেখেন, আমি বলছি থিওরিটিক্যালি তত্ত্বাবধায়ক সরকার এবং আর্মি বাইরে আসাটা আমি এন্ডোর্স করি না থিওরিটিক্যালি। এইটা খুবই সিম্পল লজিক যে তত্ত্বাবধায়ক সরকার আসা মানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা নাই। এইটা একেবারে সিম্পল লজিক। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কেন বাংলাদেশে? হ্যাঁ, আমি বাংলাতে আমি যেখানে শেখ মুজিবুর শেখ বাকশাল কায়েম করে শুনেন 3 বছরের মাথায়। সমস্যা এইটা না, কেন বাস্তব আমি তো বলতেছি থিওরিটিক্যালি, আপনি কেন পেঁচাচ্ছেন? একাডেমিক আলোচনা তো না, এখানে বাস্তবতা বলেন। শুনেন একাডেমিক আলোচনা করলে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যেতে হবে। বাবা, আমি বলতেছি থিওরিটিক্যালি এটা আমি এন্ডোর্স করি। থিওরি তো বিশ্ববিদ্যালয় চলে, এটা প্র্যাকটিক্যালি বলতে হবে। নির্বাচন একটা প্র্যাকটিক্যাল জিনিস। তর্ক হইলো ওটা পলিটিক্যাল সায়েন্সের বই লিখে ছাপাই মাহবুব দেন। কামাল, আপনি বলুন আপনার বক্তব্যের পরে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান প্র্যাকটিক্যালি আপনার যদি কাছে এটা আসবো। প্রয়োজন হয় করব। করবেন, ওটা বই লিখে দিয়ে দেন জনগণের আচ্ছা, কাছে। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, দেখেন আওয়ামী লীগ আমলে যত অপকর্ম হয়েছে, ঠিক আছে, এই আমলের কোনো অপকর্ম সাথে আপনি যে কোনো একটা আইনা উদাহরণ টানতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। বহু রকমের অপকর্ম হয়েছে আওয়ামী লীগ আমলে, এটা কোনো সমস্যা নাই। পাঁচটা বলেন না ভাই, একটু শুনেন জুড়াক আপনাদের শুনেন, মুখে শুনলে। আমি বলি শুনেন, আপনারা এগুলি করেন না, মিলায়েন না। আওয়ামী লীগ আমল নিয়ে একটা আলাদা সেশন করেন, দেখেন কি বলি, একটা আলাদা সেশন বলার সময় এক্সাম্পল দিয়ে ওখান থেকে। বাবা রে বাবা, আপনি আওয়ামী লীগ আমল নিয়ে একটা আলাদা সেশন করেন, কিন্তু এই আমলের বা তত্ত্বাবধায়ক সরকারের আমল, অন্তর্বর্তী সরকারের আমলের কোনো দোষ ত্রুটি বলতে গেলে জাম দিয়ে আওয়ামী লীগ ওই লোকে যায় না, ওইটা আলাদা একটা করেন, জাম দিয়েন না। আমরা ঠিক আছে, বহু রক্তের বিনিময়ে এখানে আসছি, এগুলোকে বিতর্কিত করবেন না প্লিজ। আরে বিতর্ক কে করতেছে? করছেন আপনারা। কিভাবে বিতর্ক করতেছি? বুদ্ধিজীবীরাই করতেছে। কিভাবে বিতর্ক করতেছি? করছেন আপনি বলতেছেন, এখনই বলতেছেন। একজনের বলতে দেন, দেখেন তো দেখি বলুন। কাণ্ড। আপনি তো আমাকে জিজ্ঞেস করে বলতেছেন, আপনার মতো উনি বক্তব্য দিতে পারে, আমাকে শুনেন, আপনি তো ডিবেটের ফর্মুলাটা বুঝতে হবে তো আপনাকে, আমরা কি নিয়ে ডিবেট করতেছি। কথাটা হচ্ছে যে আমি বলতেছি এটা থিওরিটিক্যালি আমি এন্ডোর্স করি না, আপনি এটা প্র্যাকটিক্যালি আনতেছেন, এটা হইলো কিছু। আচ্ছা, তারপরে এই আমলে যেমন ইউনুস আমলের যখনই এই মব টপ নিয়ে কথা বলতাম, জাম করে আওয়ামী লীগ আমলে, আর আওয়ামী লীগ তো মব হয়েছে, কিন্তু ওইটা এখন কেন? আপনি যখন তুলনা করবেন তখন দুইটা অপরাধী হালকা হয়ে যায়। আপনি যখন এই আমলের যদি কোনো অন্যায় বা অন্তর্বর্তীকালীন কোনো অন্যায়ের সঙ্গে যখন আপনি আওয়ামী লীগ আমলের অন্যায়কে যুক্ত করবেন, তখন হবে কি আওয়ামী লীগেরটাও হালকা হবে, এই আমলেরটাও হালকা হবে। সুতরাং এটা মিলানো ঠিক না, আলাদা আলাদা করেন। ফলে এই আমাদের তো মানে কি বলে যে লজিকের কতগুলি ফান্ডামেন্টাল জিনিস আছে, কতগুলি ফান্ডামেন্টাল নিয়ম আছে, সেগুলি তো আমাদের মানতে হবে। যেমন একটা নিয়ম আছে, মিস্টার এ খারাপ মানে মিস্টার বি ভালো, এটা কখনো লজিক না, তাই না? অবশ্যই লজিক, এটা কখনোই না। মানে যখনই আমরা ইউনুসের সমালোচনা করছি তখন অনেকে বলছি কি, ও তাহলে স্বৈরাচার ভালো, আর এ খারাপ হইলে বি ভালো, এটা কোন লজিক? আর কোন লজিক রে ভাই? হ্যাঁ, ফলে এগুলি এসব করেন না। আর ওই যে বললেন যে ওই কি বলে যে গণভবনে গিয়ে আমার সম্পর্কে খোঁজ নিয়েন, আমরা ওই সময় যাই না,
আমরা প্রধানমন্ত্রীর সপ্রসঙ্গী হই নাই, কোনো প্রেস মিটে যাই নাই। আমাকে এইগুলি বলেন না। না আচ্ছা, এখন বলেন। আপনাকেই বলছি না, আমি এরকম বহু এগুলো আমাকে বলেন চাটুকার না। সাংবাদিকের নাম বলেছি আর কি, তাদের উদাহরণ বলেছি। কেন আপনি নিজের কেন দিকে আপনি টানেন? কেন অপ্রাসঙ্গিক আপনি না গেলে না, আপনাকে তো মিন করার দরকার নাই। আপনি অপ্রাসঙ্গিক ভাবে কেন আনবেন? আমরা বলছি এই কারণেই উনি ফ্যাসিস্ট। আমি সাংবাদিক বলে আপনি সাংবাদিক ওনাকে বলছেন। কিছু লোক ফ্যাসিস্ট দেখান আমার সম্পর্কে দেখান। আমি আপনাকে বলি নাই। আচ্ছা, এখন আপনি কি নিজের কাছে বলেন? বলেন আপনার কি জানি বলতেছিলেন? জি মাহবুব কামাল, আসলে আমার প্রশ্নটা আপনার কাছে ছিল যে গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অনেকে ভোট দিয়েছে, আবার দেয়নি, আবার শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার কারণে বা দেখা যায় যে নামমাত্র কর্মী যারা, তাদেরকে যে নির্বাচনে অংশ দেওয়া না দেওয়ার বিষয়টা, আসলে সেটাও কি ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়টা না, যাদের আইনি বাধা নেই, যাদের না, আমার অংশগ্রহণ কথা করা নিয়ে? স্পষ্ট, আমার কথা স্পষ্ট। ক্রিমিনাল অফেন্স না থাকলে, ঠিক আছে, ক্রিমিনাল অফেন্স না থাকলে যে কেউই আপনার রাজনীতি করতে পারবে, যদি ক্রিমিনাল অফেন্স না। যেমন ধরেন 71, আমি একটু বলি, এই যে মান্নান ভাই খুশি হয়ে যাবে, সেটা হচ্ছে 71-এ যারা পাকিস্তানের পক্ষ নিছে, অখণ্ড পাকিস্তানের, এইটা আমি দোষ মনে করি না। দিস ইজ এ পলিটিক্যাল ওপিনিয়ন। কিন্তু সে ক্রিমিনাল অফেন্স করছে কিনা, দ্যাট ম্যাটার্স। ঠিক আছে, একটা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে। এখন আপনি বলবেন যে পাকিস্তানের বিরুদ্ধে অখণ্ড পাকিস্তান চাইছে, এটা তো দেশদ্রোহিতা। না, ওই সময় সে মনে করছে যে এই বিগেস্ট মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তান এক্সিস্ট করা উচিত, সে মনে করছে, এটা তার ওপিনিয়ন। এইটার জন্য তাকে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু সে রেপ করছে কিনা, হত্যা করছে কিনা, সে কোনো ক্রিমিনাল অফেন্স, যুদ্ধাপরাধ যেটাকে বলে, সেটার বিচার হবে। একটা পলিটিক্যাল ওপিনিয়নের জন্য তো বিচার হইতে পারে না। তো সুতরাং আওয়ামী লীগের যে মানে এত কর্মী না, থাউজেন্ডস লাখস অফ কর্মী না, এদের পলিটিক্যাল ওপিনিয়ন থাকতে পারে না। সে নৌকায় ভোট দিলেই সে তাকে বিচার করতে হবে, লোকে ভোট দিলে বিচার করতে হবে। পোস্টেড লোকের কথা বলেছে, আচ্ছা। নেতৃত্বে যারা ছিল, যেহেতু দলের কার্যক্রম নিষিদ্ধ, এই প্রশ্নে আইনগত ব্যত্যয় তো ওই আছে। পয়েন্টে যাচ্ছি না। আমি বলতেছি যে যারা ক্রিমিনাল অফেন্স যাদের নাই, তারা রাজনীতি করতে পারবে, সবই করতে পারবে, ইলেকশনও দাঁড়াইতে পারবে। কেন পারবে না? কি কারণে? পলিটিক্যাল ওপিনিয়নের কারণে কাউকে শাস্তি দিতে হয়, এইটা ভাই বাংলাদেশেই দেখলাম। হ্যাঁ, তো ফলে এইটা সবাইকে শুনেন, উই অল মাস্ট টক সেন্স। আমাদেরকে সেন্সে ফিরতে হবে। এইটা মানে যে রাজনীতি চলতেছে না, এইটা কখনোই আমাদেরকে একটা সুস্থির সমাজ দিবে না, কখনোই দিবে না। আমি এটা বহুকাল ধরে বলতেছি। আমাদের সুস্থির সমাজ পেতে হলে আমাদের কতগুলো জিনিসের উপর মানে কি বলে যে লজিক্যালি জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, এই প্রিঅকুপাইড, হ্যাঁ, অথবা মানে এক দোষের কারণে মানে আরেকটা দোষকে বড় করে দেখা, হ্যাঁ, এই জিনিসগুলো মানে বাদ দিতে হবে জি, আমাদের। এবিএম মোশাররফ হোসেন, আওয়ামী লীগের নিচু স্তরের যারা নেতাকর্মী আছেন বা সমর্থক আছেন বা যাদের বিরুদ্ধে আসলে কোনো মামলা নেই বা আইনি বাধা নেই নির্বাচনে অংশ নিতে, যেটি নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে ৭১-এর গণহত্যাকারীরা যেটি নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশের সকল নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নিরাপদ কর্মীদের নির্বাচনে অংশ নিতে আসলে মূল বাধা কোথায়? এখানে আমার মনে হচ্ছে এই যে আদেশটিতে কি বলা আছে যে আওয়ামী লীগের তারা চিঠি দিয়েছে আওয়ামী লীগের পদধারী এবং না না আমি একটু আচ্ছা, ওই কথা সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না। নিষিদ্ধ। এক, দ্বিতীয়ত আরেকটি ব্যাপার হলো, এর আগে স্থানীয় সরকার নির্বাচনটা ছিল দলীয় প্রতীকে, অর্থাৎ দলগুলি তাদের প্রার্থী ডিক্লেয়ার করতেন। এবার কিন্তু সেই সুযোগটা নাই। সুতরাং এইটাকে আমার মানে নির্বাচন কমিশন ক্লারিফিকেশন দিতে হবে যে আসলে এবার কোন মডেলে তারা নির্বাচনটা করতে চায়। কারণ আমি তো যেমন আমি বিএনপির লোক, আমি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ালে আমি আমার পরিচয় দিতে পারবো না, কারণ নিষেধ। জামাত ইসলাম দিতে পারবে না, আওয়ামী লীগের যদি দাঁড়ায় নিষেধ। সুতরাং তারা যদি কেউ ইলেকশন করতে চায়, এবং যে কথাটি কামাল ভাই বলেছে যে তাদের কাছে যদি কোনো অপরাধ, ক্রিমিনাল অপরাধ না করে থাকে তারা, তাহলে আপনি তাদেরকে ঠেকাবেন কিভাবে? এই ব্যাখ্যাটা কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে আগামী। এই নিয়ে একটা বিতর্ক কিন্তু হবেই মাস্ট, আমি যতটুকু বুঝি। এখন এখানে নানা কথা আছে যে আপনি একটা প্রশ্ন এর আগে করেছিলেন, সময়ের কারণে আমি দিতে পারিনি, যে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশন সেনাবাহিনী চেয়েছিল, কেন দেয়নি? এখন সেটা কারণটা কি? যে আওয়ামী লীগের আমলে তো আসলে কোনো নির্বাচন ছিল না। আপনি আওয়ামী লীগ প্রার্থী ডিক্লেয়ার করতেন, তাদের নেতা ক্যাডাররা যেতেন, বাস্ক ভরে দিয়ে বিজয় করে চলে আসতেন। ওইটা তো সারা বাংলাদেশের সবাই বুঝে। কিন্তু এখন কি বাংলাদেশের সেই সিচুয়েশন আছে? নাই। তা আপনি ইচ্ছা করলেও যে আপনি ম্যানিপুলেট করবেন, ইচ্ছা করলেই যে আপনি কেন্দ্র দখল করবেন, সেই সুযোগটা নাই। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু গত এই 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু এই সেন্টিমেন্টটা তারা কিন্তু প্রমাণ করেছে। আমি নির্বাচনে দেখেছি
যে এই আমি এখানে বক্তৃতা দিচ্ছি, যে জামাত ইসলামী আমার পাশেই বক্তৃতা দিচ্ছে, কিন্তু একটা কিন্তু সংকট তৈরি হয় নাই। অর্থাৎ এগুলো মাইন্ড সেট আপের উপর ডিপেন্ড করে, আপনি কি চান। যদি জনগণ বোঝে, ভোটাররা বোঝে যে আমার উপর কোনো প্রেশার হবে না, তাহলে আপনার যেই রাজনৈতিক দল যত সন্ত্রাসী করতে চাক অথবা যত ম্যানিপুলেট করতে, যেভাবে দমন করতে চাও, এটা কোনোভাবে পারবে না। কিন্তু গণহত্যায় যে পাকিস্তানিদের পক্ষে যে জামায়াতে ইসলামী এটা নিয়ে তো একটা বিতর্ক। এখানে কিন্তু শুধু জামাত ইসলামী বলতে আপনি পারেন না, কারা কারা ছিল আরো দলগুলোর নাম আমি আপনাকে আরো বলতে দলগুলোর হবে। না নাম না, বলবো, তাদের কিন্তু নাম যেহেতু আপনি সহ বলেন। জামায়াতে আপনি ইসলামীর এখনই পক্ষে বলেন। আসছেন, আপনি যেহেতু মুসলিম জামায়াতে লীগের নাম ইসলামীর বলেন, নিজাম পক্ষে, ইসলামীর নাম বলেন। ওখান থেকে আপনি এসেছেন, শুধু জামাত ইসলামীর নাম represent বলেন। করছেন জামায়াতে আপনি ইসলামীকে, তো আমি নিরপেক্ষ তো সেটা থাকেন। বলবো। আপনি নিরপেক্ষভাবে বলতে হবে। বিচার আমাকে তো একটু বলেন, হয়েছে, আমাকে একটু বিচার দেন। কার্যকর তো হয়েছে। এটাকেই বলছি আমি। না, আমি একটু বলি, উনি খালি জামাত ইসলামী কি দেশের ইয়েতে ছিল, মুসলিম লীগ ছিল না, নিজাম ইসলাম ছিল না, তাদের নাম বলেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, অন্য দলের যদি কেউ আসে আমি তো তাকে ধরবো, আমি যেই দল আসবে তাকে তো ধরবো তাদের অভিযোগ আপনি এক নিয়ে। পেশে বলতে পারবেন, না আপনাকে না না, নিরপেক্ষ এখন যে প্রসঙ্গ আসবে সেটাকে আমি বলবো না। নিরপেক্ষ। যেই ওই চেয়ারটা নিরপেক্ষ। নিরপেক্ষ আছে, আমি জেনেই বলছি। আমি তো এবিএম মোশাররফ আমি তো হোসেনকে দলীয় ভাবে জিজ্ঞেস আইছি, করলাম। আমি নিরপেক্ষ না, আপনি দলীয়, আমিও দলীয়। উনি নিরপেক্ষ, ওনাকে আজকে উনি ওনারা যারা যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদের নাম বলতে নিজের হবে। আপনি যদি টাইম শিডিউল না বোঝেন, টাইম শিডিউল তো বুঝবো, উনি একই কথা না না না, বারবার কেন repeat বলছি, করবে কেন? যখন অন্যদিন একটু বলি, আমি একটু বলি, আপনাকে আমি বলি, জবাব আপনি দিই। চেয়ার নিয়ে যেহেতু তিনবার কথা বলছে। বললেন, চেয়ারের কথা তুলেই বলি, একটা মিনিট এবিএম মোশাররফ হোসেন, যেহেতু উনি চেয়ার নিয়ে বললেন, আমি আপনাকে বলি, যখন যেই দল আসে তাদের বিরুদ্ধে যেই অভিযোগ আছে সবকিছু নিয়েই প্রশ্ন করা হয়েছে। আপনি যদি আমাদের টক শো প্রতিদিন দেখেন বা 1-2 মাস দেখেন তাহলেও বুঝবেন। খালি কেবল আপনাকে ধরা হচ্ছে এই নিরপেক্ষ চেয়ার নিয়ে নিরপেক্ষতার কথা কখনো আপনি বলবেন না। 71 আপনি একটু যখন আগে বলেন। মাহবুব বলি, কামালকেও সাংবাদিকতা নিয়ে প্রশ্ন করেছেন, সেখানেও কিন্তু আমি ধরতে অবশ্যই পারতাম, কারণ করবো। সাংবাদিকতার চেয়ারটা কিন্তু আমারও আছে। তাহলে হ্যাঁ, আপনি অবশ্যই, আমারও সেটা দলীয় নিয়ে চেয়ার কেন আছে। বলবেন যে সে আপনাকে এটাও সাংবাদিক, বুঝতে হবে। চাটুকর সাংবাদিক, এগুলো তো আপনি বলতে পারেন না। প্রথম আমিও কথা। আমার দলীয় চেয়ার আছে, আমার জায়গাতে আমাকে আমি বলতেই হবে। আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনি আমি সেটা নিয়ে বলবোই। প্রশ্ন করব না, আপনি আপনি সেটা প্রশ্ন বলছেন, করবেন, আমিও আমি তো আমার প্রশ্ন করলে জায়গা আপনি বলবো, উত্তর দিবেন, অবশ্যই সেটা বলবো। তো অবশ্যই। আপনি মানবেন আর কি যেখানে আমার বিচার কার্য আপনার হয়েছে আপনি সেটা নিয়ে বলেন প্রশ্ন ভাই। করলে আপনি নিরপেক্ষ নিয়ে বলবেন কেন? আপনার জায়গায় আমি জবাব দেই। এখন আপনি যে কথা বললেন, 71-এ আমরা যাদেরকে দায়ী করি তাদের মধ্যে এখন রাজনীতিতে জামাত ইসলাম স্যার আর কেউ আছে এইভাবে লাইমলাইটে? আর সবাই ভাগ হয়ে গেছে বিএনপি নাই। আওয়ামী লীগে। তা আপনি যে আমার ফিল্ডে আমার সামনে যারা আছে, বিএনপি আওয়ামী লীগে ভাগ হয়েছে তাদের কি হবে? আমার একটু প্রশ্ন, আমাকে একটু বলতে দেন ভাই। নিজে সবকিছু বিজ্ঞ লোক, আপনি এটা বললে তো এটা হবে না। দর্শক মূল্যায়ন করবে যে কার কি অবস্থা। অবশ্যই। এখন যে এই প্রশ্নটি আসছে সব সময়, সেটা হলো এখন মাঠে কারা আছে? জামাত ইসলাম। তো প্রশ্ন কাকে করবে? এখন কি আমি আওয়ামী লীগকে করবো? আওয়ামী লীগ কাউকে আমি পাবো এখানে মাঠে? আছে আওয়ামী লীগ? সেটাই বলছি, গত যে 17 থাকবে বছর তো তাকেই প্রশ্ন আপনাদেরকে ডাকে নাই, আমাদেরকে ডাকছে। বিএনপি তেও আওয়ামী লীগের- রাজাকার আছে না, তো। না, আওয়ামী লীগের বিরুদ্ধে- বলেন সেটা। আরে সেইটা তো আলাদা জিনিস। বিএনপির যদি আপনি ম্যানিফেস্টো বুঝতে হবে, বিএনপির রাজনৈতিক আইডিওলজি আপনাকে বুঝতে বিএনপি হবে। গেলে রাজাকার সে ভালো। তা না, বিএনপি তো রাজনীতি যখন করেছে, বিএনপি একটা বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাস। এখন আপনার বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ হয়েছে পাবনাতে। পাবনাতে আপনার নিজে হিসাবে এমপি হয় নাই? হ্যাঁ হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশের জনগণ তাহলে কি ওখানে কি 33% নাই? সব কি ভোট রাজাকার হয়ে আমাদেরকে গেছে? দিয়েছে। আর ডক্টর মোহাম্মদ সুতরাং আব্দুল মান্নান, আপনাকে বিচার করতে ইসিতে হবে। নির্বাচনের এই যে আওয়ামী লীগের বিষয়টা চিঠি নিয়ে, সেটা কিন্তু বিএনপি যায় নাই। বিএনপি গেলে আমি বিএনপিকেও প্রশ্ন করতাম যে রাজাকার বা আরো নানা ইস্যু নিয়ে আপনি বলছেন, সেই কারণে এই বিষয়টা এসেছে নিষিদ্ধ হওয়া নিয়ে, বা যেহেতু আপনারাও একসময় নিষিদ্ধ ছিলেন সেই বিষয়টি নিয়ে এসেছে। সেই কারণে আপনি আমার চেয়ার নিয়ে কথা বলবেন, তখন কিন্তু একটু বিষয়টা অন্যদিকে চলে আপনি যায়। একমাত্র জামাতকে মিন করবেন এটা আরে জামাত ছাড়া তো জামাতকে না, নাই কেউ এখানে অন্য ফিল্ডে। কেউ আছে। থাকলে কে বলুন। আছে? সবার ভিতরে আছে। আপনি দেখান কে আছে? জামাত ছাড়া কে আছে? কেন নাই? মুসলিম লীগ নামে বাংলাদেশ না, বলেন, কে আছে? মুসলিম নিজাম লীগ ইসলামী দল নাই, আছে? পার্টি আছে। কোথায় আপনি আছে? তাদের তারা কি সবচেয়ে election করে? অনেক না ইলেকশন তারা করুক আর জনগণের না করুক, প্রতিনিধি হয়? তারা তো অপরাধের সাথে সেই সময় যুক্ত তাদেরকে ছিল। আপনি কই পাবেন? আর সেই লোকগুলো বিএনপি আর আওয়ামী লীগে ভাগ হয়ে গেছে। কোথায় আওয়ামী লীগে ভাগ হয়েছে? হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগেই ভাগ হয়েছে। এটা মানে আওয়ামী লীগের ইয়ে করা, বিপদটা আওয়ামী লীগের তৈরি করা। আপনার আমিরই তো জাসদের লোক ছিল। হ্যাঁ ছিল। তারে আপনি নিলেন কিভাবে? তারা তো মুক্তিযোদ্ধা, ক্যাডার ছিল। সে তো মুক্তিযোদ্ধা পরিবারের ক্যাডার ছিল সন্তান। এক সময়। তাকেও তো আপনারা জামাতের আমিরের আমাদের মতো এই রাজনীতি- জামাতের আমির এই শোনেন, আমাদের মতো এই রাজনীতি করেন না, শোনেন কেন? ক্যাডার ছিল। হ্যাঁ ক্যাডার ছিল। সেই লোকের সে নিষেধ তো আপনারা? মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। তো অসুবিধা কি? জামাত ইসলামীতে সব আছে। মুক্তিযোদ্ধারা ডাকাতি করে নাই? স্পিকার না, মুক্তিযোদ্ধারা ডাকাতি করে নাই। আমি এটা জানি না, এটা আপনি বলতে ওই পারেন। বড় মুক্তিযোদ্ধা ডাকাতি করেছে কিনা এই প্রশ্ন আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আপনি যে খারাপ তাকে খারাপ বলেন, যে ভালো তাকে ভালো বলেন। অবশ্যই ম্যাডাম জিয়া তো বলেছে এখন জামাতে যে ইসলামী জামাতের মানে জামাতের ইসলামের কথা বলে নেতাদেরকে টুপি দেয়, এর জন্যই তারা বিচারিক হত্যাকাণ্ড একেবারে করা হয়। ফেরেশতা হয়ে গেছে, এইটা বললে না, তো। আমরা তা দাবি করি নাই।
আপনার কথা তো তাই বোঝা যাচ্ছে যে এটা আদালত যে করছে। জামাতে ইসলাম বললেই যে আবার ফেরেশতা আসে। আবার সমস্ত গণহত্যার প্রমাণও তো আছে। আছে না? গণহত্যার যারা অভিযুক্ত তাদের বিচার করেন, সমস্যা বিচার কি? কার্য হয়েছে, আমি সেসব সেগুলো নিয়ে তো ব্যক্তিদের বিচার আসছি হয়েছে, যে ভাই তো যেহেতু বলেছে, নিষিদ্ধ যারা ছিলেন, এবার অভিযুক্ত আবার তাদের তাদের বিচার হোক। নিষিদ্ধ নিয়ে চিঠি দিবেন কেন? সেটা নিয়ে প্রশ্ন করলে আপনি যদি চেয়ার নিয়ে আরে কথা ভাই, বলেন তাহলে তো চিঠি- প্রশ্ন আপনার আসলে আপনার হলো অন্যদিকে যাচ্ছে। আপনার যদি একক এই আমলীগের নেতারা নির্বাচন করতে পারবে না, এর জন্য যদি কারোর মায়াকান্না হয় তাহলে সেই মায়াকান্না সে করবে, অসুবিধা কি? এই যে আমার কামাল ভাই বলতে পারবে, এই যে মেজর মোশাররফ, এবিএম মোশাররফ হোসেন, আমরা একটি বিরতি নিয়ে ফিরছি, তারপর আলোচনায় আসবো। এবিএম মোশাররফ হোসেন, একটি বিরতি নিয়ে ফিরছি। যে আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্বাগত কঠিন কথা সহজের আজকের আয়োজনে। এবিএম মোশাররফ হোসেন, বিরতির আগে আপনার কাছেই ছিলাম, এবারে প্রসঙ্গটা আপনার কাছেই আনতে চাই। এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি। আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যাপারে প্রকাশ্যে বা ইঙ্গিতে আপনাদের উপর দোষ চাপানো বারবার হচ্ছে কেন? আসলে কি দায়িত্ব নিয়েছেন কিনা, কি বলবেন? না, এটা হলে আমি মনে করি পলিটিক্যাল একটা ন্যারেটিভ দাঁড় করাতে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে। অথচ দেখেন, আপনি এই যে বিএনপি যখন ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ কোন নেতাকে ছাড় দিয়েছে? বরং আমরা বিচার কার্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের যে কথাটি মান্নান সাহেব বলেছে যে আমরা বলেছি আওয়ামী লীগের দল হিসাবে আমরা বিচার করব। যদি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করি, তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, জি। তাহলে পুনর্বাসনের সুযোগটা কোথায়? এইটা আমার মনে হয় সারজিৎ আলমরা, বরং আপনি যদি আমি বলি, এই যে সারজিৎ আলমরা আপনি দেখেছেন কিছুদিন আগে বাঁশখালী গিয়েছিলেন ত্রাণ দিতে, এবং তো রাত্রে এবং জামায়াতে ইসলামী সংসদ সদস্য আজহারুল ইসলামও বলেছেন সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে না, চাচ্ছে। দুই এটা পক্ষ থেকেই এটা বলা সম্পূর্ণ হয়েছে। বানোয়াট। একটু আপনাকে বললাম। এইটা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পরিকল্পিতভাবে এই কাজটি জি, করা। এই প্রসঙ্গ নিয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। আসলে যেটি নিয়ে বলছিলাম, জামায়াতে ইসলামী সংসদ সদস্য আজহারুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে সরকার। আপনাদের কেন মনে হচ্ছে যে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে, কি কারণে? হ্যাঁ, দেখেন যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন করেছে, সেই সমর্থনের একটা প্রতিদান দেওয়ার জন্য বিএনপি উন্মুখ হয়ে আছে। অনেক নেতারা এটা নিয়ে তোড়জোড় শুরু করেছেন। শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা সাপোর্ট করেছি, বাংলাদেশের নওফেল সাহেবও বলেছেন। এরপরে হচ্ছে হিন্দুরা এখন ইয়ে করে বলছেন আমরা বিএনপিকে এইটা বলেছি, এইটা বলেছি। তারা মৌলবাদী যাবে না, এটা তো স্বাভাবিক। শোনেন, আমাকে বলতে দেন। আর গোপালগঞ্জের মতন জায়গায় না ভোট আপনারাও কি জয়যুক্ত হয়েছে আওয়ামী লীগের এবং সমর্থকদের কাছে বিএনপি ভোট চান ইতিহাস নাই? সৃষ্টি করেছে গোপালগঞ্জে। না, আওয়ামী লীগের সমর্থকদের কাছে আপনারাও কি ভোট চেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা সবার ভোট চেয়েছি, জি, সব সেটাই নাগরিকের ভোট চেয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বলছি বা তাদের স্পেশালি নিরাপত্তা তারাই দেওয়ার বলছে, বিষয়টিও কি এনেছিলেন তারাই কিনা? বলছে যে তাদের বিএনপির কাছে মামলা তুলে আমাদের নেবেন, যে এই চাওয়া পাওয়া ধরনের ছিল এটা আমরা আশ্বাস পাই নাই, দিয়েছিলেন কিনা? সেই প্রতিদান দেওয়ার জন্য এই পথটা খোলা রাখতে চাচ্ছে। মাহবুব কামাল, আপনি আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব আসলে কার হাতে? সরকার, রাজনৈতিক দল, নাকি এই যে আইন প্রক্রিয়া সেটির মাধ্যমে? না, আপনি সার্জিসের কথা বললেন তো, এটা আমি একটু বলি। দেখেন, একেবারে সব সময় টু দি পয়েন্ট উত্তর দিতে হবে এটা আমি মনে করি না। আমার তো নিজের কথা থাকতে পারে, তাই না? দেখেন, 5ই আগস্টের পরে এনসিপি মানে বৈষম্য বিরোধী ছাত্রদের কি করা উচিত ছিল এটা আমি একটু বলি। আমি যদি নাহিদ ইসলাম হইতাম ধরেন, তাহলে আমি কি করতাম? আমি ক্রাউড ফান্ডিং করে বা চাঁদাবাজি করে, এই চাঁদাবাজিটা হালাল, চাঁদাবাজি করে আমি টাকা ইয়ে করতাম, জমা করতাম, করে আমি একটা টেলিভিশন দিতাম, একটা পত্রিকা দিতাম, যে আমরা যেহেতু নতুন শক্তি, আমাদের কি কি বলার আছে আমরা এই প্রচার মাধ্যমগুলি প্রচার করব। ওটা চাঁদাবাজি হইতো না, ওই ক্রাউড ফান্ডিং। যেমন বন্যার সময় টাকা উঠেছে না, বন্যার সময় তো মানুষ ওই সময়টা যদি বলতো যে আমরা একটা পত্রিকা করব, আমরা একটা টেলিভিশন, সবাই টাকা দিত ওই সময়টায়। এখন অবশ্য 1 পয়সাও কেউ দিবে না, যাই হোক, এখন ওই সময় দিত, তখন তারা এটা করত। আচ্ছা, তারপরে কি করতে হইতো? বৈষম্য বিরোধী ছাত্রদের যারা আন্দোলন নিছে তাদের জন্য পলিটিক্যাল ক্লাসের ব্যবস্থা করে, পলিটিক্যাল লেসন, এবং সেখানে তাদেরকে রাজনীতি শিক্ষা দেওয়া হতো। যেহেতু তারা বলছে যে আমরা রাজনীতি করব, আমরা রাষ্ট্র গঠন করব বলছিল তারা, এবং সেইখানে ধরেন যে এই সারওয়ার তুষার যে যারা মেধাবী ছিল তাদেরকে এমপ্লয় করে বৈষম্য ছাত্র যারা কর্মী ছিল সবাইকে পলিটিক্যাল লেসনের ব্যবস্থা করা হইতো। তারা এইসব না করে, একটা রাজনৈতিক দল গঠনের ভিত্তি তৈরি না করে তারা গেছে গোপালগঞ্জ দখল করতে। বলেন শেষ পর্যন্ত কি হইল? ওই ট্যাঙ্কের মধ্যে এসে ট্যাঙ্কের মধ্যে থেকে এসে চলে আসতে হলো ওইখানে। তো এই যে
একটা মানে 30 সেকেন্ডে শেষ আমি করবেন, বলতে সময় স্বল্পতা এই আছে। যে ইয়াং জেনারেশন একটা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল এবং অনেকে আশা করছিল যে তারা একটা কিছু করবে, তারা তো সেই দিকে গেল না, তারা অন্যদিকে গেল। হ্যাঁ, অন্যদিকে গেল এবং ট্রেডিশনাল পলিটিক্সের থেকে বাইরে হতে পারলো না। সেই যে প্রথাগত রাজনীতি, সেই প্রথাগত রাজনীতি থেকে বের হইতে পারলো না। এবং দেখেন আজকে দেখেন মানে এনসিপির অবস্থাটা কি। এবং কি বলে যে আপনি দেখেন আবু সাইদের যে স্মরণ সভা হয়েছে এই কি বলে রংপুরে, চেয়ার কত খালি দেখছেন? এইটা কি 5ই আগস্টে এই দৃশ্য ছিল? বা আগের গত বছরের 5ই আগস্ট থেকে এই দৃশ্য ছিল? 16 জুলাইতে ছিল না তো। জি। তার মানে এইটা ক্রমশ একদম এটা শেষ ডিমিনিশিং, পর্যায়ে আমরা। তাই না? এইটা রাজনৈতিক অদূরদর্শিতার কারণে। জি জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্রের দিকে থাকে প্রশ্নে আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।